আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আজকের ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। দূরে এবং কাছে থেকে তোমরা যারা আমার এই আজকের ক্লাসটি উপভোগ করছো, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ এই অধ্যায়টির প্রথম পর্ব আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বের মাধ্যমে আমরা এই অধ্যায়টি শেষ করব এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য দুইটি অঙ্ক আমি করাবো এবং দুটি বোর্ড কোশ্চেন আলোচনা মাধ্যমে আজকের ক্লাস শেষ হবে। সো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে আমার মূল ক্লাসের কার্যক্রম শুরু করছি। আমি পরিচয় দিচ্ছি, আমি মহিউদ্দিন ভূঁইয়া, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ। তোমাদের আজকে আমরা যে ক্লাসটি রেখেছি আমি অলরেডি বলেছি, এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা আলোচনা করব। এবং দেখো এখানে কি দেখা যাচ্ছে, কিছু যন্ত্রপাতি দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে কাজগুলো করি এগুলোর বাইরেও আমাদেরকে দীর্ঘমেয়াদী কিছু কাজ করা লাগে। আমরা যে কোনো প্রতিষ্ঠানে দুই ধরনের লেনদেন আছে, একটি হচ্ছে মূলধনজাতীয় লেনদেন আর একটি মুনাফাজাতীয় লেনদেন, তোমরা এটি জানো। একটি হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য লেনদেন আর একটি হচ্ছে স্বল্প মেয়াদের জন্য লেনদেন। যেমন এখানে মেশিনারি যদি আমরা ক্রয় করি এটি দীর্ঘমেয়াদের জন্য, আর আমরা যে বেতন মজুরি ভাড়া নিয়মিত যে খরচগুলো সম্পন্ন করি, যেমন এখানে মজুরির একটি চিত্র দেওয়া আছে, এগুলো হচ্ছে মূলত নিয়মিত কর্মকাণ্ড। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি, আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা তোমাদের নবম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগের দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ, ব্যয় নিয়ে আমাদের আলোচ্য বিষয়, আমরা যখন কোনো ব্যয় করি, যেমন আমরা বর্তমান এবং ভবিষ্যতের জন্য সুবিধা প্রাপ্তির জন্য যখন কোনো অর্থ আমরা প্রদান করি বা অর্থ প্রদেয় হয়, তখন তাকে নর্মালি আমরা ব্যয় বলে থাকি। আর ব্যয়ের ভিতরে যে অংশটি আমরা ব্যবহারের মাধ্যমে বা উপযোগের মাধ্যমে নিঃশেষ করে ফেলি, সেটিকে আমরা খরচ বলে থাকি। সো আমরা আজকে যে বিষয়গুলো শিক্ষণ ফল হিসেবে রেখেছি, এই পাঠ শেষে শিক্ষার্থী যা শিখবে, ব্যয়ের উপাদানসমূহ বিশ্লেষণ করতে পারবে, ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য আলোচনা করতে পারবে, বিভিন্ন ধরনের ব্যয় চিহ্নিত করতে পারবে। তা আমরা গত ক্লাসে ব্যয়গুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি। সেখানে ব্যয় শ্রেণী বিভাগের আলোকে মোটামুটি অধ্যায়ের কোনো ধরনের ব্যয় বাদ নাই, আমরা সব ধরনের ব্যয় এবং খরচ সম্পর্কে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা জাস্ট ব্যয়ের উপাদানসমূহ নিয়ে একটু আলোচনা করব। ব্যয়ের উপাদানসমূহ তিন ধরনের, ব্যয়ের উপাদানসমূহ তিন ধরনের, উৎপাদন ব্যয় দুই ধরনের, ব্যয়ের উৎপাদনসমূহ দুই ধরনের, উৎপাদন ব্যয় বা পণ্য ব্যয় আর অনুৎপাদন ব্যয় বা কালীন ব্যয়। আমি এখানে দেখো উৎপাদন ব্যয় আবার দুই ধরনের, এখানে উৎপাদন ব্যয় দুই ধরনের, প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়। আমরা একটু আলোচনা করি। দেখো উৎপাদন ব্যয় বা পণ্য ব্যয়, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, কোনো পণ্য উৎপাদন করতে উৎপাদনের সাথে সরাসরি জড়িত যে ব্যয় তাকে উৎপাদন ব্যয় বলা হয়। উৎপাদন ব্যয় দুই প্রকার, প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় তিন প্রকার, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। আর পরোক্ষ ব্যয় দুই প্রকার, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং অন্যান্য পরোক্ষ খরচ। তারপরে দেখো উৎপাদনের সাথে সরাসরি জড়িত যে সকল ব্যয়, ওই সকল ব্যয় দুই প্রকার, প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়। আবার প্রত্যেকটা ব্যয় আবার তিন ধরনের, কাঁচামাল, মজুরি এবং অন্যান্য খরচ। সো অনুৎপাদন ব্যয় বা কালীন ব্যয়, যেটি অনুৎপাদন ব্যয় বা কালীন ব্যয় আমরা আলোচনা করেছিলাম, যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত। তো উৎপাদন আমার হয়ে গেছে, উৎপাদন হয়ে যাওয়ার পরে বিক্রয় হওয়া পর্যন্ত
আমার যে সকল ব্যয় বা খরচ সম্পাদিত হয় তাকে অনুৎপাদন ব্যয় বা কালীন ব্যয় বলা হয়। এটি আবার দুই ধরনের, বিক্রয় ব্যয় এবং প্রশাসনিক ব্যয়। অর্থাৎ তুমি পণ্য উৎপাদন করলে কাজ শেষ না, এই পণ্য বিক্রয় করতে হবে, বিক্রয় করার জন্য তোমার শোরুম লাগবে, বিক্রয় কর্মীর বেতন লাগবে, বিক্রয় শোরুমের ম্যানেজারের বেতন লাগবে, তারপরে বিজ্ঞাপন খরচ করতে হবে, তোমাকে বিক্রয় সংক্রান্ত অনেকগুলো খরচ তোমাকে সম্পাদন করতে হবে। পাশাপাশি তুমি তোমার শোরুম এবং কারখানা এই দুটিকে কন্ট্রোল করার জন্য একটি অফিস তোমার সবসময় লাগবে, তোমার প্রশাসন লাগবে, যারা তোমার টোটাল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। সেই প্রশাসনের ক্ষেত্রে সেখানে ম্যানেজারের বেতন, অফিসের ভাড়া, অফিসের বিদ্যুৎ বিল, অফিসের কর্মচারীর বেতন, এই ধরনের সবগুলো খরচকে আমরা প্রশাসনিক ব্যয়ের অন্তর্ভুক্ত করব। তারপরে আমরা একটু জানবো ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্য। দেখো, ব্যয় এবং খরচের ভিতরে পার্থক্য এখানে খুব বেশি কঠিন বিষয় না, আমরা একটু সংক্ষেপে বলবো, তোমরা একটু মনোযোগের সাথে খেয়াল করো, আশা করি তোমরা বিষয়টা আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। দেখো এখানে ব্যয় এবং খরচ, আমরা জানি, আমরা ব্যয় সম্পর্কে আমরা জেনেছি কোনো উপকরণের অতিবাহিত এবং অনতিবাহিত মূল্য ব্যয়ের আওতাভুক্ত। অর্থাৎ তুমি বর্তমানে এবং ভবিষ্যতে সুবিধা পাওয়ার জন্য যখন কোনো অর্থ প্রদান করো তখন তাকে ব্যয় বলা হয়। এখানে তোমার অতিবাহিত অংশ থাকতে পারে এবং অনতিবাহিত অংশ থাকতে পারে। যেমন কোনো উপকরণের অতিবাহিত এবং অনতিবাহিত মূল্য ব্যয়ের আওতাভুক্ত। আর খরচ হচ্ছে উপকরণের অনতিবাহিত মূল্য, অতিবাহিত মূল্য হচ্ছে খরচ অন্তর্ভুক্ত। অর্থাৎ উপকরণের ভিতরে অতিবাহিত, এখানে সরি অনতিবাহিত হবে না, বেশিটি ভুলক্রম অনতিবাহিত রয়ে গেছে, এটা অতিবাহিত হবে। অর্থাৎ শুধুমাত্র উপকরণের অতিবাহিত মূল্য খরচের আওতাভুক্ত। আর সময় বা কাল, দেখো ব্যয় এক বা একাধিক হিসাব করার জন্য সংগঠিত। আমি আগে বলেছি যে বর্তমান এবং ভবিষ্যতে, অর্থাৎ তুমি এক বা একাধিক হিসাব করার জন্য যখন কোনো অর্থ প্রদান করো বা পরিশোধ করো তখন তাকে ব্যয় বলা হবে। আর এই জন্য ব্যয় হচ্ছে এক বা একাধিক হিসাব করার জন্য সংগঠিত, আর খরচ হচ্ছে শুধুমাত্র একটি হিসাব করার জন্য খরচ সংগঠিত। মানে আমরা যে বছর চলে গেছে এই বছরের ভিতরে যে অংশটি আমার ভোগ বা ব্যবহারের মাধ্যমে নিঃশেষ হয়ে গেছে সেটি আমার খরচের আওতাভুক্ত। তাহলে দেখো লেনদেনের প্রকৃতি, ব্যয়ের মধ্যে মূলধন ও মুনাফা উভয়জাতীয় লেনদেন সংগঠিত হয়, আর খরচের মধ্যে শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেন সংগঠিত হয়। দেখো, ব্যয় হলো খরচের অতিবাহিত এবং অনতিবাহিত অংশের সমষ্টি, আর খরচ হলো ব্যয়ের অতিবাহিত অংশ, ব্যয়ের অতিবাহিত অংশ। তারপরে দেখো ভবিষ্যৎ সুবিধা, ব্যয়ের অনতিবাহিত অংশ থেকে ভবিষ্যতের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ ব্যয়ের ভিতরে যেটি এখনো অতিবাহিত হয়নি এটির ফলাফল আমরা ভবিষ্যতে পেয়ে থাকি, কিন্তু খরচের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো সুবিধা আশা করা যায় না, কারণ খরচটা আমরা ভোগ ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করে ফেলেছি, এটার উপযোগিতা আমরা ভোগ করে ফেলেছি এবং ভবিষ্যতে এখান থেকে কোনো ধরনের সুবিধা পাওয়া যাবে না। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার বিভিন্ন ধরনের ব্যয় চিহ্নিত করব। আমরা এখানে একটি সমস্যা রেখেছি যেটি তোমাদের রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে বের করে ঝটফট তোমরা অঙ্কটি দেখো এবং আশা করি তোমরা যদি খুব মনোযোগিতার সাথে খেয়াল করো এবং এই অঙ্কটি তোমরা আশা করি পরীক্ষা আসলে এই ধরনের অঙ্ক অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে রহমান স্টিলস একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, রহমান স্টিলস একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2016 সালে নভেম্বর মাসে তার ব্যয়সমূহ নিম্নরূপ: কারখানার মেশিন ভাড়া 3000 টাকা, 2 কারখানার সুপারভাইজারের বেতন 16,000 টাকা, 3 কারখানার তাপ ও পানি বাবদ ব্যয় 2000 টাকা, কারখানার মেশিনের বার্ষিক অবচয় 2500 টাকা, 5 বিক্রিত পণ্যের ডেলিভারি ভ্যানের অবচয় 1000 টাকা, বিজ্ঞাপন খরচ 2400 টাকা, গুদামজাতকরণ কর্মীর বেতন 5000 টাকা, অফিস অভ্যন্তরণকারীর বেতন 4000 টাকা। আমরা করণীয় বলার আগে আমরা আবার একটু দেখব। 1 নম্বর হচ্ছে কারখানার মেশিন ভাড়া, কারখানার মেশিন ভাড়া যে কারখানায় আমরা পণ্য উৎপাদন করি। আর সুপারভাইজারের বেতন, যিনি তত্ত্বাবধান করেন, সুপারভাইজারের বেতন 16,000 টাকা, কারখানার তাপ ও পানি বাবদ ব্যয় 2000 টাকা, কারখানার মেশিনের বার্ষিক অবস্থা 2500 টাকা, বিক্রিত পণ্য ডেলিভারি ভ্যানের অবস্থা 1000 টাকা, বিজ্ঞাপন খরচ 2400 টাকা, গুদামজাতকরণ কর্মীর বেতন 5000 টাকা, অফিস অভ্যর্থনাকারীর বেতন 4000 টাকা। করণীয় হিসাবে এখানে যে বিষয়গুলো সেই বোর্ড কোশ্চেনে রয়েছে: নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তারপরে হচ্ছে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং সর্বশেষ পূর্ণ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে নিমজ্জিত ব্যয়টি জানবো। নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত? দেখো, নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা নিমজ্জিত ব্যয়ের সম্পর্কে আমরা এর আগের ক্লাসে জেনেছি। একটু তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি। নিমজ্জিত ব্যয় হচ্ছে যে সকল ব্যয় আমরা নতুন কোনো সিদ্ধান্ত দ্বারা, নিমজ্জিত মানে ডুবন্ত, এটাকে ইংরেজিতে বলা হয় সাঙ্ক কস্ট, অর্থাৎ ডুবন্ত ব্যয়, অর্থাৎ যে ব্যয়টা আমরা পুনরুদ্ধার করা সম্ভব না, নতুন কোনো সিদ্ধান্ত দ্বারা, নতুন কোনো কর্মকাণ্ড দ্বারা যে ব্যয়টিকে আর উদ্ধার করা সম্ভব না, তুলে আনা সম্ভব না, তাকে নিমজ্জিত ব্যয় বলা হয়। সো এখানে এই নিমজ্জিত ব্যয় দুইটি, যেমন কারখানা মেশিনের বার্ষিক অবস্থায় 2500 টাকা, ডেলিভারি ভ্যানের অবস্থায় 1000 টাকা, অর্থাৎ এই দুটি ব্যয় মেশিন ব্যবহার করে ফেলছি আমি 1 বছর, ডেলিভারি ভ্যানেও আমরা 1 বছর ব্যবহার করে ফেলেছি। এগুলো ব্যবহারের কারণে এই ব্যবহারজনিত খরচটা নির্ধারণ করা হয়েছে দুটির মোট 3500 টাকা। এটি নতুন কোনো সিদ্ধান্ত দ্বারা উদ্ধার করা সম্ভব নয়, সো এটি নিমজ্জিত ব্যয় হিসেবে হিসাবভুক্ত করতে হবে। তারপরে আমরা দেখো কালীন ব্যয়। কালীন ব্যয়ের ব্যাপারে আমরা তোমাদেরকে বলেছি, কালীন ব্যয় হচ্ছে যে সকল ব্যয় উৎপাদনের সাথে সম্পৃক্ত নয়, তার যেটি উৎপাদন হয়ে যাওয়ার পরে যে খরচগুলো সংগঠিত হয়, বিক্রয় হওয়া পর্যন্ত যে খরচগুলো হয় আমার অফিসের, তারপরে আমার শোরুমে যে খরচগুলো হয়, এগুলো কালীন ব্যয় বলা হয়। অর্থাৎ এখানে দুই ধরনের ব্যয় আসবে, অফিসে প্রশাসনিক ব্যয়, বিক্রয় বন্টন ব্যয়। এর ভিতরে দেখবো আমরা ডেলিভারি ভ্যানের অবস্থাটা। এখানে দেখো ডেলিভারি ভ্যানের অবস্থাটা এখানে কেন এসেছে, কারণ ডেলিভারি ভ্যানটা আমরা বিক্রয়কৃত পণ্য সরবরাহের কাজে ব্যবহার করে থাকি, সো এটি বিক্রয়ের সাথে সম্পৃক্ত। বিজ্ঞাপন খরচ, যেহেতু আমরা পণ্য বিক্রয়ের জন্য বাজারে চালানোর জন্য বিজ্ঞাপন খরচ করে থাকি। গুদামজাতকরণ কর্মী, আমরা উৎপাদিত পণ্য যখন গুদামজাত করব, আমরা যখন উৎপাদিত পণ্য গুদামজাত করে ফেলবো, অর্থাৎ উৎপাদিত পণ্য গুদামজাত করার পরে বিক্রয় করার আগ পর্যন্ত যে খরচটা, উৎপাদন করার পরে বিক্রয় করার আগ পর্যন্ত গুদামে যে আমরা মালটা রাখবো, এটা কিন্তু আমার সময়ের সাথে সম্পৃক্ত, সো এটি কালীন ব্যয় হিসেবে আসবে। এজন্য গুদামজাতকরণ কর্মীর বেতন আসবে। আর অফিস অভ্যর্থনাকারীর বেতন, যেহেতু অফিসের সাথে সরাসরি সম্পৃক্ত, সেহেতু এটিও আসবে। সো আমরা এখানে মনে রাখতে হবে যে সময়ের সাথে সম্পৃক্ত অফিস এবং বিক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ, প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত যাবতীয় খরচগুলোকে কালীন ব্যয় বলা হবে। সো এখানে 4টি কালীন ব্যয় পেয়েছে, মোট 12,400 টাকা। তারপরে আমরা দেখব পণ্য ব্যয়। আমরা তোমাদেরকে বলেছি উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত যে সকল ব্যয়, তাকে পণ্য ব্যয় বলা হয়। দেখো, কারখানার মেশিন ভাড়া, যেহেতু কারখানায় আমরা মেশিনটা ব্যবহার করি, কারখানা যদি আমরা মেশিন অন্য কারো মেশিন নিয়ে যদি কারখানায় উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি, সেই মেশিনের ভাড়াটা আমার এখানে পণ্য ব্যয়ের ভিতরে আসবে। কারখানা সুপারভাইজারের বেতন, যেহেতু কারখানা সুপারভাইজার কারখানায় কাজ করেন, উৎপাদনের সাথে সম্পৃক্ত তার কর্মকাণ্ড, এজন্য সুপারভাইজারের বেতনটাও এখানে আসবে। কারখানার তাপ ও পানি বাবদ ব্যয়, কারখানা মেশিনের অবস্থা, কারখানার যাবতীয় খরচগুলো উৎপাদনের সাথে সম্পৃক্ত। এখানে উৎপাদন ব্যয়, পণ্য ব্যয়ের ভিতরে মূলত প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ এবং কারখানার যাবতীয় খরচগুলো এখানে অন্তর্ভুক্ত হয়ে থাকে। সো শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোটামুটি একটি অঙ্ক শেষ। আমরা আরেকটি অঙ্ক যাব, সমস্যা 2। ঢাকা বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছে, এটি পাশাপাশি দুটি প্রশ্ন আমরা এখানে দিয়েছি। তোমরা ঝটপট ঢাকা বোর্ড 2017 আসো। তোমরা আশা করি একটু মনোযোগের সাথে খেয়াল করলে এই দুটি অঙ্ক করলে মোটামুটি অধ্যায়টি তোমাদের অনেকটা করা হয়ে যাবে, এবং অন্য আরো 2-4টা অঙ্ক যদি একটু প্র্যাকটিসে নিয়ে নাও, এই অধ্যায় থেকে যে কোনো ধরনের অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, পারতে সক্ষম হবে এবং পারদর্শিতা অর্জন করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, এখানে অটোবি কোম্পানি, দেখো অটোবি কোম্পানি কাঠের বুক সেল প্রস্তুত করে। কোম্পানির বর্তমানে স্থানীয় বাজারে বিক্রয় করার জন্য উৎপাদন করলেও ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করছে। 2016 সালে স্থানীয় বাজারে চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানি 50% কার্যমাত্রায় 20,000টি বুক সেল 20,000টি বুক সেল তৈরি করে। এখানে 2000টি হবে, সরি 2000টি বুক সেল তৈরি করে। 2016 সালে উৎপাদন সংক্রান্ত ব্যয় সমন্বয়, আমি আবার বলতেছি, অটোবি কোম্পানি কাঠের বুক সেল প্রস্তুত করে, কাঠের বুক সেল প্রস্তুত করে। কোম্পানি বর্তমানে স্থানীয় বাজারে বিক্রয় করার জন্য উৎপাদন করলেও, বর্তমানে তারা কি করে, স্থানীয় বাজারে বিক্রয় করে, কিন্তু ভবিষ্যতে তারা বিদেশে রপ্তানি করার বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা করতেছে। বর্তমানে কোম্পানি স্থানীয় বাজারের জন্য 50% কার্যক্ষমতা, মানে কোম্পানির যতটুকু কার্যক্ষমতা আছে, এই কার্যক্ষমতার ভিতরে 50% ব্যবহার করে কোম্পানি 2000টি বুক সেল তৈরি করে। 2016 সালে উৎপাদন সংক্রান্ত ব্যয়সমূহ নিম্নরূপ। দেখো,
এখানে এই বিভিন্ন ব্যয়গুলো দেওয়া আছে, ক্রম বিবরণ টাকা। কাঠ ও দেখো, কাঠ ও গ্লাস সিট, কাঠ ও গ্লাস সিট অর্থাৎ বুক শেলফের জন্য কাঠ ও গ্লাস সিট লাগে একক প্রতি 215 টাকা। এটি হচ্ছে একক প্রতি দেওয়া আছে, এটি পরিবর্তনশীল ব্যয়। সাধারণ অফিস খরচ স্থির, এটি স্থির ব্যয় 1,20,000 টাকা। কারখানা তত্ত্বাবধায়কের বেতন, এটিও স্থির ব্যয় 70,000 টাকা। বিক্রয় কর্মীর বেতন, এটিও স্থির ব্যয় 60,000 টাকা। অবশ্যই কারখানার দালানের অবশ্যই 80,000 টাকা, এটিও স্থির। অফিস সাপ্লাইজ করা 2,000 টাকা, এটিও স্থির। অর্থাৎ এখানে দুই ধরনের ব্যয় আছে, বেসিক্যালি পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়। আমরা একটু পরে আবার একটু মনে করে দিব আমাদেরকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় এটা কি। তারপর দেখো, কারখানার পরোক্ষ কাঁচামাল একক প্রতি 25 টাকা, এটি পরিবর্তনশীল ব্যয়। কারখানার মজুরি, কাটিং ও সংযোজন একক প্রতি 45 টাকা, এটিও পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় কর্মীর কমিশন একক প্রতি 5 টাকা, এটিও পরিবর্তনশীল ব্যয়। কারখানার উপযোগ স্থির, এটি হচ্ছে স্থির ব্যয়। অর্থাৎ যেগুলো সরাসরি স্থির হিসেবে লেখা আছে এগুলো স্থির, আর পাশাপাশি কিছু ব্যয় আমরা দেখলেই বুঝতে পারি এগুলো স্থির ব্যয়। আমি আবার বলতেছি, প্রশ্নে দেওয়া আছে কাঠ ও গ্লাস সিট একক প্রতি 215 টাকা, এটি একক প্রতি লেখা আছে। আর সাধারণ অফিস খরচ স্থির, এটি মোটে লেখা আছে 1,20,000 টাকা। কারখানার তত্ত্বাবধায়কের বেতন 70,000 টাকা, মোটে লেখা আছে। বিক্রয় কর্মী বেতন 60,000 টাকা, মোটে লেখা আছে। অবশ্যই কারখানার দালান স্থির 80,000 টাকা, মোটে লেখা আছে। অফিস সাপ্লাইজ করা 2,000 টাকা, এটিও মোটে লেখা আছে। কারখানার পরোক্ষ কাঁচামাল একক প্রতি 25 টাকা, এটি একক প্রতি উল্লেখ আছে, এটি পরিবর্তনশীল ব্যয়। কারখানার মজুরি, কাটিং ও সংযোজন একক প্রতি 45 টাকা, এটিও পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় কর্মী কমিশন একক প্রতি 5 টাকা, এটিও পরিবর্তনশীল ব্যয়। আর কারখানার উপযোগ স্থির, এটি স্থির ব্যয়। সো এখানে আমাদেরকে করণীয় হিসেবে যে কাজগুলো করার জন্য বলা হয়েছে, এখানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা এককে নির্ণয় করব। তারপরে পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় প্রদর্শনপূর্বক মোট ব্যয় নির্ণয় করব। সর্বশেষ সর্বোচ্চ ক্ষমতা উৎপাদন করলে অনুমিত মোট ব্যয় নির্ণয় করব। দেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি আসার মতো একটি অঙ্ক। এখানে অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এককে নির্ণয় করব আমরা প্রথমে। আমাদের এখানে প্রশ্নে কিন্তু দেয়া আছে যে অটোবি কোম্পানি বর্তমানে 50% কার্যমাত্রা ব্যবহার করে। কত পার্সেন্ট? 50%। এবং 50% কার্যমাত্রা ব্যবহার করে তারা 2000টি বুক সেট উৎপাদন করে। সো আমরা সহজে বুঝতে পারি 50% মানে অর্ধেক। 50% কার্যমাত্রা ব্যবহার করে যদি 2000 একক উৎপাদন করতে পারে, তাহলে 100% ব্যবহার করে নিশ্চয়ই 4000 একক উৎপাদন করা যাবে। সো এখানে কিভাবে লেখা আছে দেখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা একক, জাস্ট সূত্রটা তৈরি করা আর কি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা একক সমান কার্যমাত্রা, অর্থাৎ আমার বর্তমানে যে কার্যমাত্রা আছে, বর্তমান কার্যমাত্রাকে নিচে কার্যমাত্রা, উপরে বর্তমান কার্যমাত্রা উৎপাদন, অর্থাৎ বর্তমান কার্যমাত্রাকে কার্যমাত্রা উৎপাদন গুণ 100। 100 দ্বারা গুণ দিলে দেখো আমার বর্তমান কার্যমাত্রা হচ্ছে 50% আর উৎপাদন হচ্ছে কত? 2000 একক। আর 2000 একক যদি 50% উৎপাদন হয় আর 100% আমার উৎপাদন হবে মোট 4000 একক। এরপরে আমরা হতে বলা হয়েছে যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় প্রদর্শনপূর্বক মোট ব্যয় আমরা নির্ণয় করব। তো আমাদের এখানে যে বিষয়গুলো পরিবর্তনশীল ব্যয় হিসেবে যেগুলো সরাসরি একক প্রতি, দেখো প্রশ্নে তুমি খুব সহজেই বের করতে পারো, যেগুলোতে একক প্রতি লেখা আছে এগুলো পরিবর্তনশীল ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় কাকে বলে তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কোনো প্রতিষ্ঠানের যে সকল ব্যয় উৎপাদন এককের পরিবর্তনের সাথে সাথে সমান হারে পরিবর্তন হয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যে সকল ব্যয় উৎপাদন এককের পরিবর্তনের সাথে সাথে সমান হারে পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। মনে করো তুমি কলম উৎপাদন করো, তাহলে তোমার একটি কলম উৎপাদন করতে যদি 5 টাকা খরচ হয়, 10টি কলমের জন্য তোমার 50 টাকা, 20টি কলমের জন্য 100 টাকা, 100টি কলমের জন্য 500 টাকা, এটি যে তোমার পরিবর্তনশীল ব্যয়, কারণ কলমের উৎপাদন ব্যয়। কিন্তু কলম বিক্রি করার জন্য তুমি যে দোকান দিয়ে বসেছ সেই দোকানের ভাড়া, এটি কিন্তু স্থির ব্যয়। তুমি যদি 100টি কলম বিক্রি করো এই দোকানে বসে, 2000 কলম বিক্রি করো, 5000 কলম বিক্রি করো, একটি কলম বিক্রি করো, কোনো কলম বিক্রি নাও হয়, তোমার দোকান ভাড়া কিন্তু স্থির। সো এই দোকান ভাড়াটা তোমার জন্য স্থির ব্যয়, এটি পরিবর্তন হবে না। উৎপাদনের পরিমাণের পরিবর্তন সাথে সাথে বা বিক্রয়ের পরিমাণের পরিবর্তন সাথে সাথে এটি পরিবর্তন হবে না, কিন্তু তোমার উৎপাদন ব্যয়টা সমান হারে পরিবর্তন হবে। তো যেগুলো একক প্রতি উল্লেখ আছে এগুলোকে আমরা পরিবর্তনশীল ব্যয় দিয়ে, যেহেতু আমরা বর্তমানে 2000 একক কার্যমাত্রায় কাজ করব, কাঠ ও গ্লাস শিট 2000 গুণ 225 সমান 4,30,000 টাকা। তারপর দেখো কারখানার পরোক্ষ কাঁচামাল ব্যয় 2000 গুণ 25 সমান 50,000 টাকা। কারখানার মজুরি 2000 গুণ 45 90,000 টাকা। বিক্রয় কর্মী কমিশন 2000 গুণ 5 10,000 টাকা। প্রত্যেকটা বিষয়ের সাথে তুমি ওই যে 2000 গুণ করবা, 2000 গুণ করে তুমি মোট
এখানে পরিবর্তনশীল ব্যয় বের হবে 5,80,000 টাকা। আর স্থির ব্যয় সমূহ যেগুলো সরাসরি স্থির লেখা আছে এবং সরাসরি স্থির লেখা ছাড়াও কারখানার তত্ত্বাবধায়কের বেতন, তত্ত্বাবধায়ক উনি একজন প্রশাসক যিনি কারখানার কর্মকাণ্ড তত্ত্বাবধান করেন, ওনার বেতনটা কিন্তু উৎপাদনের সাথে সরাসরি ডিপেন্ডেন্ট নয়, কারণ ওনার বেতনটা নির্ধারিত, বিক্রয়কর্মীর বেতন নির্ধারিত। আর বাকি সাধারণ অফিস খরচ, তারপরে কারখানার দালানের অবচয়, অফিস সাপ্লাইজ খরচ, কারখানার উপযোগ খরচ, এগুলো সবগুলো কিন্তু স্থির লেখা আছে সরাসরি প্রশ্নে। সো এখানে এই সবগুলো লেখার পরে আমরা আবার পড়তেছি সাধারণ অফিস খরচ 1,10,000 টাকা, কারখানার তত্ত্বাবধায়কের বেতন 70,000 টাকা, বিক্রয় কর্মী বেতন 60,000 টাকা, অফিস সাপ্লাইজ খরচ 80,000 টাকা, 2,000 টাকা, অবচয় কারখানা দালান 80,000 টাকা, কারখানার উপযোগ খরচ 10,000 টাকা। তাহলে মোট আমার স্থির ব্যয়গুলো যোগফল হবে 3,32,000 টাকা, আর আমার পরিবর্তনশীল ব্যয় যোগফল 5,80,000 টাকা যোগ করার পরে আমার মোট ব্যয় হবে 9,12,000 টাকা। তাহলে আমার এখানে মোট ব্যয় হবে কত? 9,12,000 টাকা। এবার আমরা আমাদের যদি আমরা সর্বোচ্চ কার্যক্ষমতা ব্যবহার করি তাহলে আমার ব্যয় কত হবে? তাহলে সর্বোচ্চ কার্যক্ষমতা যদি আমরা তখন ব্যবহার করবো, দেখো সর্বোচ্চ কার্যক্ষমতা তো আমাদের কার্যক্ষমতা যখন 2,000 থেকে 4,000 যাবে তখন শুধু পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন হবে, আর স্থির ব্যয় কিন্তু পরিবর্তন হবে না। সো আমরা এখানে শুধু পরিবর্তনশীল ব্যয়গুলো লিখবো। যেমন আমার এখানে একক প্রতি যে খরচগুলো দেওয়া আছে এই খরচগুলোকে আমরা আগে গুণ করেছি 2,000 টাকা দ্বারা, এখন গুণ করবো 4,000 দ্বারা। সরি, আগে গুণ করেছি 2,000 একক দ্বারা, এখন আমরা গুণ করবো 4,000 একক দ্বারা। সো দেখো এখানে 4,000 কাঠ ও গ্লাস সিট 4,000 গুণ 225 সমান 8,60,000 টাকা। কারখানার পরোক্ষ কাঁচামাল 4,000 গুণ 25 সমান 1 লক্ষ টাকা। কারখানার মজুরি 4,000 গুণ 45 সমান 1,80,000। বিক্রয় কর্মীর কমিশন 4,000 গুণ 5 সমান 20,000। তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় দাঁড়ালো 11,60,000 টাকা। আর স্থির ব্যয় যেহেতু স্থির থাকবে, পরিবর্তন হবে না, সো এটিকে আমরা সরাসরি করণীয় খ থেকে আমরা নিয়ে আসবো 3,32,000 টাকা। তাহলে মোট ব্যয় এখানে দাঁড়াবে 9,12,000 টাকা। সো তাহলে মোট ব্যয় কত দাঁড়ালো? 9,12,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি। বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে, এবং আমার যে বাড়ির কাজ আমি দিচ্ছি এই বাড়ির কাজটা ছাড়াও তোমরা নিজেরা আরও বইয়ের অন্যান্য অনুশীলনীগুলো দেখে বাড়ির কাজ করবে। তোমাদের বইতে অনেকগুলো করা অঙ্ক আছে, বিভিন্ন বোর্ড কোশ্চেন সমাধান করা আছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস যদি তোমরা করো তাহলে আমি আশা করি আমার এই 2টি ক্লাস তোমাদের জন্য এই অধ্যায়টি বোঝার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখবে। দেখো, আরমান কোকারেজ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2016 সালের নভেম্বর মাসে তার ব্যয়সমূহ নিম্নরূপ: কারখানার মেশিনের ভাড়া 5,000 টাকা। আমি আবার পড়তেছি 1 নম্বরে, কারখানার মেশিনের ভাড়া 5,000 টাকা। 2, কারখানার সুপারভাইজারের বেতন 6,000 টাকা। 2, কারখানার সুপারভাইজারের বেতন 6,000 টাকা। 3, কারখানার তাপ ও পানি বাবদ ব্যয় 9,000 টাকা। 3, কারখানার তাপ ও পানি বাবদ ব্যয় 9,000 টাকা। 4, কারখানার মেশিনের বার্ষিক অবচয় 4,500 টাকা। কারখানার মেশিনের বার্ষিক অবচয় 4,500 টাকা। 5, বিক্রিত পণ্য ডেলিভারি ভ্যানের অবচয় 2,000 টাকা। 5, বিক্রিত পণ্য ডেলিভারি ভ্যানের অবচয় 2,000 টাকা। 6, বিজ্ঞাপন খরচ 2,900 টাকা। বিজ্ঞাপন খরচ 2,900 টাকা। 7, গুদামজাতকরণ কর্মীর বেতন 4,000 টাকা। তারপরে অফিস অভ্যর্থনাকারীর বেতন 5,000 টাকা। আবার বলতেছি, গুদামজাতকরণ কর্মীর বেতন 4,000 টাকা, অফিস অভ্যর্থনাকারীর বেতন 5,000 টাকা। করণীয় হিসেবে আমরা রেখেছি এখানে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ তোমরা বের করবে, কালীন ব্যয়ের পরিমাণ বের করবে, আর পূর্ণ ব্যয়ের পরিমাণ বের করবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তোমাদেরকে যে 2টি সমস্যা আমরা সমাধান করেছি, প্রথম সমস্যার সাথে মিলিয়ে প্রশ্নটি রেখেছি যাতে তোমরা সহজেই করতে পারো এবং তোমাদের মনোবল বৃদ্ধি হয়। তোমরা এই অঙ্কটি সমাধান করবে, বাড়ির কাজটি করবে, পাশাপাশি আরও কিছু অঙ্ক করে এই অধ্যায়টি আশা করি তোমরা যদি খুবই মনোযোগিতার সাথে আমার 2টি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে তোমরা আসলে উপকৃত হবে এবং আশা করি পারদর্শিতা অর্জন করতে পারবে। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার AF অনলাইন একাডেমি
যে চ্যানেলে আমি ক্লাসগুলো দিয়ে থাকি সাবস্ক্রাইব করবে। আমরা বিশেষ করে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর অনেকগুলো ক্লাস আমি এখানে আপলোড দিয়েছি, আরও ক্লাস তোমাদের জন্য আপলোড দিব, তোমরা ফুল কোর্স পাবে এখানে। সো তোমরা আমার সাথে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবে। আশা করি তোমাদের সবগুলো ক্লাস তোমরা ধাপে পেয়ে যাবে। তোমাদের সবাই সুস্থতা, স্বাস্থ্য, সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এবং এই দোয়া চেয়ে আমার কাজ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।